মণিপুর গ্রামে সমু আর রামু দুই বন্ধু বাস করত। রামু খুবই পরিশ্রমী হয়ে কাজ করত, এই কারণেই তার সমস্ত ফসল খুব ভালোভাবে ফলে যেত। আর সমু খুবই আলসে ছিল, তার কোনো কাজই করতে মন চাইতো না। সে কোনো কাজ ঠিক করে না করার কারণে তার ফসলও ভালো হতো না। রামু তার সব ফসল কেটে বস্তায় করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় এবং খুব ভালো অঙ্কের একটা মোটা টাকাও পেয়ে যায়। বাজার থেকে বাড়ি ফেরার পথে রামু সমুদের বাড়িতে যায়। সমু, ওই সমু, এখন তো উনি ঘুমিয়ে আছে। আজ তো আমার জমি ধান কাটার কথা ছিল, ও তো যায়নি। ও উঠলে একটু বলে দিও, আজকালকের ভিতরে না কাটলে সবই ফসল খারাপ হয়ে যাবে। তুমি একটু সমুকে বলে দিও। ঠিক আছে, আমি বলে দেব। সমু, তোর কি হয়েছে? তুই মাঠে কেন আসিসনি? তোর সব ফসল যে খারাপ হয়ে যাচ্ছে। আরে ইয়ার, আমার তো শরীরটা খুবই খারাপ। তুই আমার ফসলগুলো একটু কেটে দিবি রে বন্ধু। রামু, বন্ধু আমার, তুই আমার একটু উপকার করে দে না রে। তুই আমার ফসলগুলো কেটে একটু বাজারে বিক্রি করে দে না ভাই। ঠিক আছে ভাই, দেখছি। সমুর সব কথা শুনে রামু মাঠে গিয়ে তার সব ধান কেটে বস্তায় করে বাড়ি নিয়ে আসে। সমু, এই নে ভাই, তোর তো ফসল আধাই খারাপ হয়ে গেছে রে। এই মাত্র 2 বস্তায় ধান এসেছে। রামু, ও আমার শরীরটা তো এখনো ভালো হয়নি। তুই এক কাজ কর ভাই, এটা তুই বাজারে নিয়ে বিক্রি করে পরে আমায় পয়সাটা দিয়ে দিস। সমুর কাছে শরীর খারাপটা একটা অজুহাত ছিল। এরপর রামু সেই ধানের বস্তাগুলো বাজারে নিয়ে এসে বিক্রি করতে, তারপর ভালো দামে বিক্রি করে সমুকে পয়সা দিয়ে আসে। ঠিক এইভাবে সবই অজুহাত করে রামুকে দিয়ে সব কাজ সমু করিয়ে নিত। কিছুদিন পর রামুর আচানক খুবই শরীর খারাপ হয়ে যায় আর সে মাঠে যেতে পারে না কাজের জন্য। সুমিত্রা, আমাদের ফসল কাটার সময় হয়েছে, আমাকে তো কাজের জন্য যেতেই হবে। তুমি এই অবস্থায় যাবে কেমন করে? তুমি এক কাজ করো, তুমি না হয় সমু ভাইকে একটা খবর দাও, ও না হয় তোমার ফসলগুলো কেটে দেবে। তুমি তো প্রায়শই ওনার কাজটা করে দিতে। বিপদের সময় তো বন্ধুই বন্ধুর কাজে আসে। সমু একদিন জানতে পায় রামুর শরীর খুবই খারাপ, আর এই কথা শুনে রামুকে দেখার জন্য রামুর বাড়িতে যায়। কিরে রামু, তোর শরীর এখন কেমন আছে ভাই? আমার শরীরটা ঠিক নেই রে ভাই, তুই আমার একটা কাজ করে দিবি? আমার ফসলগুলো না কাটার সময় হয়ে গেছে রে ভাই, তুই একটু কেটে দিবি? না না, আমি এটা কি করে করব? আমার এমনিতেই অনেক কাজ পড়ে আছে, আমারও তো ফসলগুলো দেখতে হবে না কি? আর জানিস তো আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না, আমি বেশি কাজও করতে পারি না। এখন আসি রে ভাই, আমার মাঠে অনেক কাজ পড়ে আছে, বুঝেছিস? সাবধানে থাকিস। সমুর এই কথা শুনে রামুর স্ত্রী ও রামু খুবই দুঃখী হয়ে যায়। তুমি এই শরীর খারাপ নিয়ে এত টেনশন করো না তো, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিছুদিন পর রামু তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে তার ফসল দেখতে যায়। গিয়ে দেখে তার আদি ফসল তো পুরো খারাপই হয়ে গেছে। ফসলের এমন অবস্থা দেখে রামুর মন খুবই খারাপ হয়ে যায়। হে ভগবান, আমি তো কখনো কারোর খারাপ চাইনি। আমি তো আমার সাধ্য মতো সবার উপকারই করি। আমি কত আমার বন্ধুর উপকার করেছি, ও যদি আমার একটু হেল্প করে দিত তাহলে আজ আমার ফসলের এমন অবস্থা হতো না। তুমি এত মন খারাপ করো না তো, মা লক্ষ্মী আমাদের সঙ্গে আছে, উনি সব ঠিক করে দেবে। এই নিয়ে যখন রামু মন খারাপ করছিল, ঠিক ওই সময় মাতা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু আকাশ পথে যাত্রা করছিল। আর রামুর এমন মন খারাপ দেখে ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তোমার ভক্ত কেমন করুণ প্রার্থনায় তোমার দিকে তাকিয়ে আছে, তুমি ওদের সাহায্য করো, ওদের ভান্ডার করে দাও। স্বামী, ওই ভক্ত যখন আমার প্রার্থনা করে মন থেকে, তখন আমি কাউকেই খালি ভান্ডারে রাখি না, আমি সবার ভান্ডারে ভরে রাখি। এই সবই কথা বলতে না বলতেই মা লক্ষ্মীর কৃপা রামুর উপর পড়ে আর তার ক্ষেতের সমস্ত ফসল মা লক্ষ্মীর কৃপায় খুব
ফসলে ভরে ওঠে। আর এসব দেখে রামু আর তার স্ত্রী অবাক হয়ে যায়। সুমিত্রা, এটা কি করে সম্ভব হলো বলো? এই কিছু সময় আগেই তো আমার ক্ষেতে সব ফসল খারাপ দেখাচ্ছিল, এখন কেন ফুলে ফলে ভরে উঠলো বলো তো? এরপর রামু ও তার স্ত্রী মা লক্ষ্মীকে ধন্যবাদ জানিয়ে প্রণাম করে। আর এদিকে সমুর সবই ফসল খারাপ হয়ে যায়, কারণ সমু ভীষণই কাজের ফাঁকি দিয়ে শুয়ে থাকতো। আর এইভাবেই তার সবই ফসল একে একে খারাপ হয়ে যেত। কিছুদিন আগেও রামু অনেক কাজ সমুকে করে দিত, কিন্তু সমু জানতে পেরে যায় যে সমু খুবই নিজের স্বার্থপর। এই কারণেই বন্ধুত্ব নষ্ট